আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্বে আমি স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা র্যাগ নিয়ে কথা বলবো। র্যাগটা হচ্ছে একটা টেকনিক। এই টেকনিকের থ্রুতে আমরা এলএলএম কে আহ, আমাদের ডাটা ফিড করাতে পারি। আমাদের বিজনেস রিলেটেড ডাটা হতে পারে বা যে কোনো ডাটা। তো এরপরে হচ্ছে কেন এটা দরকার, লাইক একটা কোম্পানির বিজনেস ডোমেন সম্পর্কে একটা এলএলএম এর তার কোনো ধারণা না থাকতে পারে। এরপরে হচ্ছে যে এলএলএম এর আমরা জানি যে একটা কাট অফ নলেজ কাট অফ ডেট থাকে, হ্যাঁ। তো এই ডেটের পরে সে তার সেই আপ টু ডেট আর নলেজ থাকে না, ওই ডেটের আগ পর্যন্ত তার নলেজ থাকে। তো আমরা আহ, আমাদের লেটেস্ট ডাটা যে কোনো নলেজ বেস আমরা এলএলএম কে ফিড করাতে পারি কয়েকটা পদ্ধতিতে। তার মধ্যে একটা হচ্ছে যে র্যাক, আরও আছে, সেগুলো হচ্ছে যে রিইনফোর্সমেন্ট লার্নিং, এরপরে ফাইন টিউনিং। সো এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় আমরা যাতে করে হচ্ছে যে আমরা ডাটা ফিড করাতে পারি এলএলএম কে সেই রিলেটেড কোনো কোশ্চেন করা হলে এলএলএম ডাটা রিড করে, সেই ডাটা রিড করে ইজিলি অ্যান্সার, যেহেতু তার এনপিএল ক্ষমতাটা আছে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যে ক্ষমতাটা আছে, অ্যাবিলিটিটা আছে, সেই অ্যাবিলিটি ইউজ করে সে আহ, সুন্দর অ্যান্সার জেনারেট করে। তো এখানে একটু যদি দেখি ছোট করে, আহ, ধরেন এইটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। ধরেন এটা একটা চ্যাটবট, হ্যাঁ। চ্যাটবট এখন হচ্ছে যে আপনি আপনার কোম্পানি রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড ডাটা আপনি এলএলএম কে ফিড করাবেন থ্রু হলো র্যাগ। হুম। তো সেজন্য এখানে একটা ধরেন যে আপলোড বাটন আছে, ঠিক আছে, আমরা এইটা থ্রুতে আপলোড করলাম। ধরেন এই আইপি এর থ্রুতে আমরা আপলোড করলাম, প্রথমে আপলোড করার পরে, হ্যাঁ, তখন আমরা এটাকে চাঙ্ক করলাম, মানে সেই ফাইলটাকে আমরা সাব ফাইলে কনভার্ট করলাম। সেই সেই ফাইলটা হতে পারে ধরেন কয়েক হাজার পেজ। আর আমরা জানি যে এলএলএম এর কনটেক্সট উইন্ডো থাকে, হ্যাঁ। কনটেক্সট উইন্ডো থাকার কারণে সে হচ্ছে যে ওই কনটেক্সট উইন্ডোর বাইরে তো আর সে কোনো ইনফরমেশন নেবে না। তো সে কারণে আমাদেরকে স্প্লিট করতে হবে, সেই বড় ডকুমেন্টসটাকে ছোট ছোট ডকুমেন্টসে ভাগ করতে হবে। তো সেই সেগুলোকে বলা হচ্ছে যে চাঙ্ক, এক একটা চাঙ্ক বা সাব ডকুমেন্ট। সেটা আমরা করতে পারি হচ্ছে যে স্প্লিটার, ল্যাংসাইনের স্প্লিটারের থ্রুতে এটা করতে পারি। বড় একটা একটা ডকুমেন্টকে এভাবে ছোট ছোট টুকরো করতে পারি। এরপরে আমরা সেই ফাইল সাব ফাইলগুলো, সেই চাঙ্কগুলো আমাদেরকে ভেক্টরে কনভার্ট করতে হবে, মানে সংখ্যায় কনভার্ট করতে হবে। এটা হচ্ছে যে টেক্সট থেকে আমরা সংখ্যায় কনভার্ট করলাম একটা এমবেডিং মডেলের থ্রুতে। সে এমবেডিং মডেল যে কোনো মডেল হতে পারে, তো হতে পারে ওপেন এআই এর মডেল অথবা ওপেন সোর্স যে কোনো মডেল হতে পারে। তো ওই মডেল ব্যবহার করে আমরা এমবেডিং করার পরে আমরা সেই এই ভেক্টরগুলোকে একটা ভেক্টর ডাটাবেসে সেভ করব। সেটা হতে পারে পাইনকন ডাটাবেস, হ্যাঁ, এরকম হতে পারে। পরবর্তীতে আমরা এই নলেজটা তো আমাদের কি হলো, আমরা সেভ করলাম ডাটাবেসে ভেক্টর বানিয়ে, হ্যাঁ, চাঙ্ক করলাম, তারপরে এমবেডিং করলাম, তারপরে হলো এটাকে সেভ করলাম। তারপরে যখন কেউ হচ্ছে যে কোনো কিছু, কোনো একটা ইউজার কোনো কিছু জিজ্ঞাসা করলো, ফর এক্সাম্পল এটা হচ্ছে যে এআই এর রেসপন্স এখানে, আর এটা হলো ইউজারের কুয়েরি। হ্যাঁ, প্রথমে যখন আপনি চ্যাটবটে গেলেন, হতে পারে সে জিজ্ঞাসা করলো, হে হাউ আর ইউ টুডে, সামথিং লাইক দ্যাট। দেন আপনি জিজ্ঞাসা করলেন কোনো একটা বিষয়ে, ওই কোম্পানির রিলেটেড। ধরেন আপনি জিজ্ঞাসা করতে পারেন হচ্ছে যে
ধরেন এর একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের ফি কত এই কোর্সের। তো সেই সেই কোশ্চেনটা সে নিল, নেওয়ার পরে এটাকেও এমবেডিং করতে হবে। সে ডিরেক্টলি আপনার এখানে আমরা যখন কোয়েরি করব তখন আমরা এমবেডিং করার ওই কোয়েরিটাকে এমবেডিং করেই তারপরে হচ্ছে যে এখানে কোয়েরি করতে হবে। তারপরে একই মডেল আমরা ব্যবহার করতে পারি, এমবেডিং মডেল। এটার ভেক্টর করার পরে আমরা হচ্ছে যে ডাটাবেসে ওইটা সিমিলারিটি সার্চ করব এখানে, যে ওই রিলেটেড ওই যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা যে কোয়েরিটা করেছি ওই রিলেটেড কোনো ডকুমেন্টস পাওয়া যায় কি না, কোনো তথ্য আছে কি না এই ভেক্টর ডাটাবেসে। যদি পাওয়া যায় তাহলে হচ্ছে যে সে আমাদেরকে রিটার্ন করবে, সেই সেই চাঙ্কগুলো রিটার্ন করবে। চাঙ্কগুলো রিটার্ন করবে। আমরা চাইলে ওখানে আমরা কোয়েরি করার সময় বলে দিতে পারি যে কতগুলো আমরা রিট্রিভ করব, 2টা হতে পারে, 3টা চাঙ্ক হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। এরপরে হচ্ছে যে আমরা আরও বলে দিতে পারি, ফিল্টার আউট করতে পারি। ধরেন ওই রিলেটেড 5টা ডকুমেন্টস পাওয়া গেল বা 10টা পাওয়া গেছে, এখানে সাব ডকুমেন্টস পাওয়া গেছে। এখন আমরা যদি চাই যে ওই 70%-এর যেগুলো নিচে সেগুলো ফিল্টার আউট হবে। সিমিলারিটি সার্চে যেটা হয় আপনার ভেক্টর এমবেডিং এর সময় যেটা হয় যে এখানে তো সংখ্যা থাকে, হ্যাঁ, আর এটাকে সংখ্যা বানানোর পরে এটা ম্যাচ করা হয় যে কত পার্সেন্ট ম্যাচ হয়েছে। তো সে যখন কোয়েরি করা হয় তখন ধরেন যে 5টা ম্যাচ করলো, ওখানে কিন্তু মার্ক করা হয় যে কোনটা বেশি ম্যাচ করছে, কোনটা তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এইভাবে। এখন আপনি যদি চান যে 70% থেকে 100%-এর মধ্যে যেগুলো সেগুলো আপনি রাখবেন আর বাকিগুলো ফালাই দেবেন, সেটাও করা যেতে পারে, হ্যাঁ, সেটাও সেট করে দেওয়া যেতে পারে। সেখান থেকেই আপনি চাচ্ছেন যে 2টা বা লেটেস্ট 3টা নিয়ে আপনি এলএলএম কে ফিড করাবেন, সেটা করতে পারেন। তো আমরা সেই ডাটাটা রিট্রিভ ডাটাকে আমরা এখানে দিলাম, সেটাকে আমরা কনটেক্সট আকারে কনটেক্সট সেই রিট্রিভ ডাটা প্লাস হলো যে ইউজার কোয়েরি আমরা এলএলএম কে দিলাম। এলএলএম সেটা হচ্ছে যে তার এনপিএল যে আছে, ন্যাশনাল এনএলপি যে অ্যাবিলিটি আছে, এনএলপি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যাবিলিটি ব্যবহার করে সে একটা পারফেক্ট অ্যান্সার জেনারেট করে, হ্যাঁ। তারপরে ফাইনালি আমরা এখানে সেই রেজাল্টটা দেখতে পাই। তো এটা একটা সিম্পল র্যাগ ওয়ার্কফ্লো। আমরা যদি চাই আরেকটু অ্যাডভান্স দেখব, সেটা হলো হিস্ট্রি আওয়ার র্যাগ অ্যাপ্লিকেশন। সেটা হলো ধরেন এর সাথে জাস্ট হিস্ট্রিটা যোগ হয়। এখন এলএলএম যখন আমরা এখানে চ্যাট করতেছি, এই জায়গাটাতে ধরেন এখানে চ্যাট করতেছি, এই হিস্ট্রিগুলো নিয়ে আমরা কি করতে পারি, এই হিস্ট্রিটাও আমরা কনটেক্সট আকারে দিতে পারি, ঠিক আছে, কনটেক্সট ডাটা হিসেবে দিতে পারি। যেমন আমরা যখন এলএলএম কে দিচ্ছি যে কনটেক্সট প্লাস কোয়েরি প্লাস চ্যাট হিস্ট্রি দিচ্ছি, তখন 2টা কনটেক্সট পেল। একটা হলো যে ডকুমেন্টস যেটা রিট্রিভ করছে, হ্যাঁ, রিট্রিভ ডকুমেন্টস, আরেকটা হচ্ছে যে কনটেক্সট চ্যাট হিস্ট্রি। সো দুই টাইপের ডাটাটাকে আমরা কনটেক্সট আকারে দিতে পারি। পাশাপাশি হচ্ছে ইউজারের কোয়েরিটা। আবার আমরা এই চ্যাট হিস্ট্রি নিয়ে আমরা 2টা কাজ করতে পারি। একটা তো যে বললাম কনটেক্সট আকারে ফিড করাতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ইউজারের ইনপুটটাকে রিফর্মুলেট করতে পারি বা রিফ্রেশ করতে পারি। রিফর্মুলেটেড কোয়েরিটা কি, ইউজার কোয়েরিটা কি হচ্ছে যে ধরেন ইউজার কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন করতে পারে, হ্যাঁ, লাইক হি ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, বা আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এই ধরনের কিছু যদি দেয়, তো আয়ের জায়গায় যে কোনো নাম চ্যাট হিস্ট্রিতে পেলে সেটাকে আয়ের পরিবর্তে ওই নামটা দিয়ে দেবে, অথবা হি এর পরিবর্তে ওই নামটা দিয়ে দেবে। এইভাবে দিয়ে সে একটা রিফর্মুলেটেড কোয়েরি দাঁড় করাবে, লাইক বাবলু ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ। তো সো এইভাবে একটা রিফর্মুলেটেড কোয়েরি
বানিয়ে তারপরে হলো সেটাকে এমবেডিং করবে। সরাসরি ইউজারের কোয়ারিটাকে না এমবেডিং করে রিফর্মুলেটেড, প্রথমে হচ্ছে এলএলএম কে দিলাম আমরা চ্যাট হিস্ট্রি সহ ইউজারের কোয়ারিটা, এলএলএম সে হচ্ছে রিফর্মুলেট করে একটা কোয়েরি দিল আমাদেরকে, সেই কোয়েরিটা আমরা এমবেডিং করলাম। তারপরে আমরা যখন ভেক্টর ডাটাবেসে সার্চ করব তখন আমরা হচ্ছে যে কি আমরা তখন পাবো, বেটার একটা রেজাল্ট পাবো সার্চ ভেক্টর ডাটাবেস থেকে কোয়েরি রেজাল্টটা পাবো। যদি তা না করতাম এখানে আরেকটা প্রবলেম হইতো, যে যখন আমরা ডিরেক্টলি কোশ্চেনটা এখানে এমবেডিং করে সার্চ করতেছি তখন যদি এখানে কোশ্চেনটা এরকম থাকে যে হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে এখানে রিট্রিভ করাটা মানে একটু কঠিন হবে, কারণ এখানে হি তো অনেকেই থাকতে পারে এই ডাটাবেসে, তো সেক্ষেত্রে ম্যাচ করাটা একটু কঠিন হয়ে যাবে। তো যখন রিফর্মুলেট করা হয় কোনো একটা স্পেসিফিক নামে থ্রুতে, তখন ম্যাচিং যে করাটা খুব সহজ, এই ডাটাবেস থেকে রিট্রিভ করাটা খুব সহজ। তো সে কারণে এটাকে বলা হচ্ছে যে হিস্ট্রি অ্যাওয়ার র্যাগ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, হিস্ট্রি অ্যাওয়ার মানে হলো যে ইউজারের কোয়ারিটাকে রিফর্মুলেট করবে, তারপরে হলো ডাটাবেস থেকে সার্চ করবে, এরপরে হলো আমরা হচ্ছে যে আরও একটা কাজ করতে পারি, চ্যাট হিস্ট্রিটা দিতে পারি কনটেক্সট হিসেবে। একে তো হলো রিট্রিভ ডাটাটা কনটেক্সট হিসেবে দিব, তারপরে চ্যাট হিস্ট্রিটা দিব, পাশাপাশি হলো রিফর্মুলেটেড কোয়েরিটা দিব, ডিরেক্টলি ইউজারের কোয়েরিটা না দিয়ে। ঠিক আছে, আমরা সেটা এলএলএম এর থ্রু একটু মডিফাই করে তারপরে সেটা ইনপুট আকারে দেব। তো এক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। তো এই হচ্ছে যে মোটামুটি র্যাগ কি যেভাবে কাজ করে সেটার একটা ধারণা। একটু কোডে যাই। আচ্ছা, আমি হচ্ছে বেসিক থেকে শুরু করি এখানে। তো অ্যাজ ইট ইজ একটা মডেলের ইনস্ট্যান্স তৈরি করলাম, এরপরে ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখি এখানে। হ্যাঁ, লাইক এইটাকে বন্ধ করে রাখি। আচ্ছা আচ্ছা, ঝামেলা না করলে এটা বন্ধ করার দরকার নেই। ও, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত নিলাম। আচ্ছা, এখানে ঝামেলা করতেছে যার কারণে এটাকে আমরা কমেন্ট দিয়ে রাখতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো প্রথম এক্সাম্পলে এটা তো একটা ফ্রম টেমপ্লেট, অ্যাজ ইট ইজ একটা আমরা ফ্রম টেমপ্লেট আমরা হচ্ছে যে ফ্রম মেসেজেস নিতে পারতাম। একটা জায়গায় সব কিছু এখানে করা হচ্ছে। কনটেক্সট, তারপরে কোশ্চেন, হ্যাঁ, তারপরে প্রম্পট সব একটা জায়গায় লেখা হচ্ছে। তো প্রফেশনালি করার সময় অবশ্যই ফ্রম মেসেজেস দিয়ে করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা করি নর্মালি সেটা হলো যে এই পাইপ ব্যবহার করে চেইন তৈরি করি, এরপরে সেটাকে ইনভোক করি। আচ্ছা, ভালো কথা। যেমন এখানে যদি আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ এডিকে, যদি কনটেক্সট না দিয়ে দেই তাহলে যেটা হবে সে অন্য আরেকটা অ্যান্সার দেবে, কিন্তু আমি এখানে ম্যানুয়ালি এখানে কনটেক্সট দিয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখন ওকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ এডিকে, সে কিন্তু এখন উত্তর দিতে পারতেছে, পারবে আশা করি। তো এটা রান দেওয়ার জন্যে আচ্ছা এখানে যেতে হবে সিডি করে, তারপরে হলো আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে ইন্টিগ্রেটেড টার্মিনালে যাই। এরপরে হচ্ছে যে এটাতে দেওয়া আছে, এটা রান দেই। আচ্ছা, প্রথম দিকে আমি একটা জিনিস বলে দিই যে ধরেন এটা কিছু বলে কিছু নেই। হ্যাঁ, কিছু নেই। answer the user's question from the following context. আচ্ছা, আমি এখন এটারে রান দিলাম। আচ্ছা আচ্ছা, স্যাট ডিরেক্টরিতে যেতে হবে, সিডি ব্যাক করি, তাহলে আমরা স্যাট ডিরেক্টরিতে আসছি। আচ্ছা, আচ্ছা দেখেন এডিকে ক্যান রেফার
to different things depending on the context. It might stand for application development kit. ঠিক আছে, কারণ আমরা এই কোশ্চেন করেছি একটা জিনিস, ইউজারের কোয়েরি, এটা ইউজার কোয়েরি করেছে এটা হোয়াট ইজ এটিকে, সে কিন্তু অ্যান্সার দিলে এভাবে। হ্যাঁ, আমরা যদি এখানে কিছু একটা কনটেক্সট দিয়ে দিই, মেন আমরা চাচ্ছি যে সে অ্যান্সার করুক এজেন্ট ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, সে অ্যান্সার করুক এজেন্ট ডেভেলপমেন্ট কিট আদার দেন, কারণ এডিকে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, আপনি যদি গুগলও করেন তাহলে এডিকে অনেক কিছুই, হোয়াট ইজ এডিকে। তো যদিও এডিকে যেহেতু গুগলের ইয়া, তো প্রথমে এটা ইন্ডেক্স করতে পারে সমস্যা, তো যাই হোক। তো ধরেন আমরা এখানে কিছু একটা সংজ্ঞা বা কিছু একটা কনটেক্সট ওরে দিলাম। এখন যদি আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ এডিকে, তাহলে এই ইনপুটটা কিন্তু এই যে এখানে রিপ্লেস হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু সে বলতেছে অ্যাজ এন ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, তো তার কাছে প্রপার কনটেক্সট আছে। প্রথম দিকে সে অ্যান্সারটা দিতে পারছিল না, কেননা আমরা জানি যে প্রত্যেকটা মডেলের একটা নলেজ কাট অফ ডেট থাকে। হ্যাঁ, লাইক ধরেন ওপেন এআই মডেল লিখে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে যে ডকুমেন্টেশনে যে যান, এখানে আচ্ছা টিটিএস, আচ্ছা ধরেন এইটা 4 যেটা আছে, এখন দেখেন এর কিন্তু একটা নলেজ কার্ড অফ ডেট আছে। এর কনটেক্সট উইন্ডো হলো এত টোকেন, 1,28,000, আর হচ্ছে যে ম্যাক্স আউটপুট টোকেন হলো 16,384, আর নলেজ কার্ড অফ ডেট হলো 1 অক্টোবর 2023। তার মানে পরে কি আসছে না আসছে তার সেই ব্যাপারে কোনো নলেজ নাই, যার কারণে আমাদেরকে এখানে ফিট করাতে হলো। ঠিক আছে, ফিট করানোর পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম, তখন হচ্ছে যে সে ইজিলি অ্যান্সারটা করলো। তো এটা হলো এক্সপেক্টেড অ্যান্সার পরে যেটা করেছে। আচ্ছা, ভালো কথা। এখন এটাকে ইয়ে করি, কমেন্ট দেই, তারপরে এটাকে একটু এনেবল করে নিই। এটা একটা এক্সাম্পল, আগে আরেকটা ছিল এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল উইথ হার্ড কোডেড কনটেক্সট, তারপর হচ্ছে এক্সাম্পল উইথ ডকুমেন্টস অ্যান্ড ডাইনামিক কনটেক্সট। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা করা হয়েছে যে আমরা যে ডকুমেন্ট নামে যে কম্পোনেন্ট ল্যাংচেনের আমরা সেটা নিয়েছি। হ্যাঁ, সে এখানে কি করা হয়েছে, ধরেন এটা ডকুমেন্ট এ বা যে কোনো নামের একটা ডকুমেন্ট। ঠিক আছে, পিডিএফ ফাইল না বলে এখানে আমরা ডিরেক্টলি ধরেন এই যে এই ইয়াটা নিয়েছি, কম্পোনেন্টের মধ্যে যে পেজ কন্টেন্ট যে প্রপার্টি আছে এর মধ্যে আমরা ডাটাটা দিয়েছি। ঠিক আছে, এটা হতে পারে পিডিএফ একটা ফাইল অথবা যে কোনো কিছু একটা হতে পারে। তো এইটাকে আমরা জাস্ট রিপ্রেজেন্ট করতেছি একটা ডকুমেন্ট হিসেবে। একটা ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট। তো এখানে ডকুমেন্ট হোয়াট ইজ অ্যাজ এ ডেভেলপমেন্ট কিট সেটা বলা আছে যে অ্যাজ এ ডেভেলপমেন্ট কিট ইজ এ ফ্লেক্সিবল সামথিং লাইক দ্যাট যাবে। এরপরে হলো যে এখানে আরেকটা ডকুমেন্ট আছে, এখানে বলা হচ্ছে যে দ্য পাস ফ্রেজ ইজ W3 পাবলিক ইজ অসম। হ্যাঁ, পাস ফ্রেজ এনিথিং আই মিন, তো পাস ফ্রেজ ইজ হলো এইটা। আচ্ছা, এখন আমরা যখন ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি এখানে এইভাবে ডকুমেন্ট, তখন আমাদেরকে এই যে ক্রিয়েট স্টাফ ডকুমেন্ট সেন এই মেথডটা নিতে হবে। মানে ডকুমেন্ট নিয়ে কাজ করার জন্য হচ্ছে যে ক্রিয়েট স্টাফ ডকুমেন্ট সেন। এতদিন আমরা হচ্ছে যে পাইপ ব্যবহার করেছি, তারপর অন্য আরও অনেক ইয়ে দেখেছি, কিন্তু এখন হচ্ছে যে ডকুমেন্ট রিলেটেড কোনো কনটেক্সট নিয়ে কাজ করার জন্য, ডাটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ক্রিয়েট স্টাফ ডকুমেন্ট চেইন। এটা একটা স্পেশাল মেথড, এটা চেইন ক্রিয়েট করে, তারপরে আমরা ইনভোক করতে পারি। ঠিক আছে, এটা কাজ কি, এটার কাজ হলো এই যে ডকুমেন্টগুলো, এই যে একটা ডকুমেন্ট, এই যে একটা ডকুমেন্ট, এগুলো তো হচ্ছে এক একটা কি অবজেক্ট, তাই না? এই যে ডকুমেন্টের ইনস্ট্যান্স, এগুলো এক একটা ইনস্ট্যান্স। তো এই ইনস্ট্যান্সগুলো আমরা অ্যারে আকারে নিলাম।
নিয়ে হচ্ছে এর নাম দিলাম হলো স্প্লিট ডক্স। ধরেন এটা একটা সাব ডকুমেন্ট বা এটা একটা চাঙ্ক, এটা একটা চাঙ্ক। হ্যাঁ, যখন আমরা হচ্ছে রিড ভেক্টর মেইন ফাইল নিয়ে কাজ করব তখন আরো ক্লিয়ার হবে। ধরেন এটা একটা চাঙ্ক, এটা একটা চাঙ্ক, বা এটা একটা সাব ডকুমেন্ট, এটা একটা সাব ডকুমেন্ট। হ্যাঁ, এই দুইটা ডকুমেন্ট নিয়ে একটা অ্যারে, আমরা সেটাকে বলতেছি স্প্লিট ডক্স বা স্প্লিটেড ডক্স, বা বা হচ্ছে যে চাঙ্কস বা ডক্স, সাব ডক্স, যে কোনো নাম, কমন নাম দেয় সবাই প্রায় স্প্লিট ডক্স। হ্যাঁ, এটা হলো কনভেনশন। তো আমরা এখানে কিন্তু এতদিন থেকে আমরা কনটেক্সটের ভ্যালু স্ট্রিং পাঠিয়েছি, ঠিক আছে। এখানে তাই বলা হয়েছে যে কনটেক্সট উইল বি রিপ্লেসড বাই দি কম্বাইন্ড কন্টেন্ট অফ দি ডকুমেন্টস। আচ্ছা, এটার আমি কথাটা বলতেছি। এতদিন আমরা হচ্ছে যে কনটেক্সটের ভ্যালু, এখানেও দেখেন আমরা কিন্তু কনটেক্সটের ভ্যালুটা পাঠিয়েছি, যখন আমরা এখান থেকে পাঠাতাম স্ট্রিং পাঠাতাম, পরে এটা রিপ্লেস হয়ে যেত। আমরা এখানে ডিরেক্টলি দিছি, তো আমরা কিন্তু এই যে এখান থেকে দিতে পারতাম না। এখানে কনটেক্সটের ইয়া দিয়ে একটা প্লেস হোল্ডার দিয়ে কনটেক্সট, তারপরে আমরা কিন্তু এখান থেকে কোশ্চেনের এখান থেকে দিতে পারতাম কনটেক্সট, কনটেক্সট দিয়ে তারপরে হচ্ছে যে এটা এটা দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, সেই দিকে যাচ্ছি না। তো যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে এখানে সেই ক্রিয়েট স্টাফ ডকুমেন্ট সেইনটা কি করে, সে প্রম্পট নেয়, তারপরে এলএলএম নেয়, হ্যাঁ, মডেল নেয়। আচ্ছা, তাহলে আমরা কনটেক্সটের ভ্যালু আগে আমরা স্ট্রিং পাঠাতে পারতাম, এখন হচ্ছে যে আমরা পাঠাতে পারতেছি একটা অ্যারে অফ সাব ডকুমেন্টস। সো এই মেথডটা সেটা নিয়ে সে প্রসেস করে স্ট্রিং কম্বাইন করে, ঠিক আছে, মানে কন্টেন্টগুলোকে কম্বাইন করে তারপরে হলো এখানে পাঠায় দেয়। এই যে প্রম্পটে আসি, এই যে এখানে পাঠায় দেয়, এই প্লেস হোল্ডার ভ্যালুটা আপডেট করে, তারপর কোশ্চেনের ভ্যালুটা এটা আপডেট করে, ইনপুটটা, ইউজারের ইনপুটটা। তো এইটাই ক্রিয়েট এটাই হলো সেই স্পেশাল চেইন মেথড, যা যে কিনা কনটেক্সটের ভ্যালু অ্যারে নেয় এবং বিহাইন্ড দ্য সিন সে সে এটাকে প্রসেস করে স্ট্রিং কনভার্ট করে। তো এখন যদি এটাকে আমরা রান করি, দেন এখানে বলা হচ্ছে যে, আচ্ছা প্রথমে বলি, এখানে বলি যে হোয়াট ইজ এডিকে। হ্যাঁ, আগে যেভাবে কোশ্চেন করা হয়েছে সেভাবে করি, দেখি সে উত্তরটা দিতে পারে কিনা। আচ্ছা, হ্যাঁ, সে দিতে পারছে। এক্সপেক্টেড যে অ্যাজ এ ডেভেলপমেন্ট কিট, এডিকে মিনস অ্যাজ এ ডেভেলপমেন্ট কিট। আচ্ছা, তো ইজ এ ফ্লেক্সিবল মডুলার ফ্রেমওয়ার্ক সামথিং লাইক দ্যাট। এখন যদি আমরা ওরে বলি হোয়াট ইজ, আরেকটা আমরা এখানে ডকুমেন্টস অ্যাড করেছি, তাই না, দুইটা ডকুমেন্টস। আচ্ছা, এটা তো কনটেক্সট পাইছে এখান থেকে, সে আরেকটা কোশ্চেন করি। আমরা বলি যে what is the passphrase, let's see. The passphrase is W3 Republic awesome, ঠিক আছে। passphrase কিন্তু এনিথিং, যে কোনো কিছু হতে পারে। আমরা এখানে বলে দিছি passphrase is Republic is awesome, যার কারণে সে ওইটাই অ্যান্সার হিসেবে আমাদেরকে দিচ্ছে। তো এটাই এটাই সেই মেথড। যদি আরও একটু দিক দেখাতে চাই তাহলে হচ্ছে এটা আছে, এই তো, এই যে সেই ক্রিয়েট স্টাফ ডকুমেন্ট চেইন। হ্যাঁ, এটা একটি বিশেষ চেইনিং ফাংশন হওয়ার কারণে মডেল ইনভোক করার সময় কনটেক্সটের মান স্ট্রিং আকারে না দিয়ে ডকুমেন্টসের অ্যারে পাঠানো যায়, ঠিক আছে, যেটা একটু আগে বললাম। এই মেথড সব ডকুমেন্টস একত্রিত করে একটি স্ট্রিং তৈরি করে, তারপর প্রম্পটকে পুনরায় ফরম্যাট করে এবং শেষে মডেলকে কল করে, ঠিক আছে। তো এই আর কি, একটু ফরম্যাট করার পরে হচ্ছে যে মডেলকে কল করে, তারপরে কনটেক্সট অনেক সব রেডি, তারপরে হচ্ছে যে মডেলকে কল করা হলো, তারপরে মডেল হচ্ছে যে আমাদেরকে অ্যান্সার জেনারেট করে দিল বেসড অন আমরা যে কনটেক্সট ওরে ফিট করালাম। তো আচ্ছা, এটার একটু অ্যাডভান্সটা দেখি, যেমন রিট্রিভাল বেসিক
v2টা দেখি যদি, তাহলে আশা করি আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে, আচ্ছা এখানে যেটা সেটা হলো ওই একই মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করা, এরপরে হলো যে সেম সেম থিং, তারপরে যে ক্রিয়েট স্টাফ ডকুমেন্টস চেইন নিলাম, যেহেতু আমরা এখানে শিওর যে আমরা ডকুমেন্টস নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আগেরটাতে দেখেছি যে ডকুমেন্ট নামে একটা কম্পোনেন্ট আছে, সেটাতে আমরা ম্যানুয়ালি কোনো কিছু ক্যারেক্টার দিয়েছি, মানে কোনো একটা স্পেসিফিক কনটেক্সট দিয়েছি, তারপরে সেটাকে ফিড করাইছি আপনার ক্রিয়েট স্টাফ ডকুমেন্টসের থ্রুতে। তো এখন যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা ওয়েবসাইটের সরাসরি ধরেন যে এই ওয়েবসাইট, হ্যাঁ আমি কিন্তু এটা কপি করে বসাই দিছি, জাস্ট এই লিঙ্কটা হোয়াট ইজ এজেন্ট ডেভেলপমেন্ট কিট যেখানে লেখা আছে সেটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিয়েছি, এটাই সেই লিঙ্কটা। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে সরাসরি একটা সাইটের যে কন্টেন্ট আছে সেখান থেকে আমরা কন্টেন্ট নিয়ে সেই কন্টেন্টগুলোকে এলএলএম কে ফিড করাবো, তারপরে হচ্ছে যে কোনো ইউজার কোনো কিছু জিজ্ঞাসা করলে যাতে ওই রিলেটেড জিজ্ঞাসা করলে যাতে সে উত্তর দিতে পারে। তো এই সেই হচ্ছে যে লোডার, তারপরে আমরা হচ্ছে যে লোড করলাম। হ্যাঁ, তো লোড করার পরে এখানে ডক্স দেয়, ডক্সের মধ্যে আরও অনেক কিছু মেটা ডেটা আছে। তো প্রথম যেটা সেটাই হলো আমাদের হলো পেজ কন্টেন্ট। হ্যাঁ, এটা চাইলে কনসোল লগ দিয়ে দেখতে পারেন। আচ্ছা, চাইলে এটা দেখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এরপর আচ্ছা এটাকে কমেন্ট দিয়ে আসি। এখানে দুইটা এক্সাম্পল আছে, এই যে একটা এক্সাম্পল, আরেকটা হলো এই যে একটা এক্সাম্পল। আচ্ছা, আমরা প্রথম এক্সাম্পলটা আগে দেখি, তো সমস্যা নেই। এখানে জাস্ট বেসিক ভি2, তাহলে দেখবেন যে এরকম দেখাচ্ছে যে মেটা ডেটা আছে, তারপর ইউআরএল সোর্স টোর্স দেওয়া আছে, তারপরে হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে সেই কন্টেন্ট। হ্যাঁ, সেই কন্টেন্ট, এই যে গেট স্টার্টেড, এখন গেট স্টার্টেড পাবেন, স্পেস আছে অনেক, যার কারণে ওইভাবে দিয়েছে আর কি। আচ্ছা, আমরা চাচ্ছি যে ডক্সের যে প্রথম যেটা সেটা এইভাবে করতে পারেন। আচ্ছা, এখন যেটা করা যায় সেটা হলো এই এক্সাম্পলটা দেখা যায়। এখন আমরা তো হচ্ছে যে ইয়ে করলাম, লোড করলাম ডকুমেন্টসটা, হ্যাঁ ডক্স পাইলাম। তো বেসিকলি যেটা হয় সেটা হলো যে এটা কিন্তু টেকনিক্যালি একটাই ডক, হ্যাঁ একটাই ডক। ডক্স না দিয়ে আমরা দিতে পারি হলো ডক, টেকনিক্যালি কিন্তু একটা ডক। হ্যাঁ, আমরা ডকটা লোড করলাম। এখন যদি জিজ্ঞাসা করি, এখন কিন্তু ধরেন আমরা কিন্তু ম্যানুয়ালি কিছু করে নিই, এইভাবে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটের ডাটা এইভাবে ফিড করিয়ে আমরা হচ্ছে যে একটা এলএলএম অ্যাপ্লিকেশন বানাতে পারি। আচ্ছা, দেখি এখন। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এখানে কিন্তু চিআর আইও ওয়েব বেস লোডারটা ব্যবহার করা হয়েছে, এই কম্পোনেন্টটা। আমরা হচ্ছে যে অনেকভাবে স্ক্র্যাপিং করতে পারি, অনেক লাইব্রেরি আছে স্ক্র্যাপিং এর। যদি আমি এখানে আপনাকে দেখাই, আচ্ছা লাইব্রেরি, তাহলে অনেক কিন্তু স্ক্র্যাপিং লাইব্রেরি আছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যে এটা একটা, আমি সিআরআইও, তাহলে হচ্ছে যে এটা দেখাবে হলো npm, তাহলে এটা বলতেছে যে এটা হচ্ছে যে
আপনার যে HTML আছে HTML কে আমরা পার্স করতে পারি। হ্যাঁ, তো সেই লাইব্রেরি আমরা চাইলে আদার্স লাইব্রেরিজগুলোও ব্যবহার করতে পারি। এখানে ধরেন ডকুমেন্ট লোডার ইন ল্যাংসেন, যদি যাই ল্যাংসেন জেস, তাহলে কি, তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ডকুমেন্ট লোডার পাবো হোপফুলি। যেমন আছে হলো ফাইল লোডার্স, তারপর ওয়েব লোডার্স। হচ্ছে প্রথমে ফাইল লোডার্সে যাই, এখানে এই হচ্ছে ফাইল লোডার, সিএসবি আছে, জেসন আছে, টেক্সট লোডার আছে, হ্যাঁ, পিডিএফ লোডার। তো তারপরে আছে হলো ওয়েব লোডার্সের মধ্যে আছে প্লে রাইট, তারপরে হচ্ছে যে তারপরে এই তো এগুলাই তো, তারপরে যে চিআরআইও, যেটা অনেকে সিরিও বলে, চিআরআইও পাপিটিয়ার। তো এখানে যদি চান যে ক্লিক করেও দেখতে পারেন কেমনে এটা ইউজ করা হয়েছে। এই তো এটা কিন্তু দেখেন এই জিনিসটাই কপি করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আচ্ছা লোড দেওয়ার পরে এটাকে ডক্স বলতেছে, এরকম ডকুমেন্ট আসতেছে। আচ্ছা, যেরকম ওরা বলতেছে এটা সেরকমই। আচ্ছা আমি যে এইভাবে রাখলাম, ঠিক আছে, ডক্স না দিয়ে ডক দিলাম, কারণ টেকনিক্যালি এটা কিন্তু একটা ডক, আমরা ডক হিসেবেই নিলাম। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমরা এখানে জাস্ট কোশ্চেন করি, ও আচ্ছা, তার জন্যে এই কম্পোনেন্টটা নিয়ে কাজ করার জন্যে আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল দিতে হবে। সেই প্যাকেজটার নাম হলো যে CRIO, এটা ইনস্টল দেওয়া আছে। যদি আমি এখানে আসি, দেখেন যে CRIO ইনস্টল দেওয়া আছে। রাইট, এখন এটাকে রান দেখি না। আচ্ছা দেখেন আমাদের এই সেম কিন্তু অ্যান্সারটা পাইছি আমরা, as a development kit is the flexible modular। আচ্ছা এখন এটা তো হইলো, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, ধরেন এই যে যে আমরা এটা ব্যবহার করেছি, এই যে এই ইউআরএলটা ব্যবহার করেছি, এখানে কিছু সামান্য কিছু কন্টেন্ট আছে, কিন্তু এমন কিছু পেজ আছে সেখানে ধরেন হিউজ কন্টেন্ট আছে। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা মডেলের একটা কনটেক্সট উইন্ডো থাকে, তাই না? ওই যে একটু আগে দেখে আসলাম 1,00,000 কতজন দেখে আসছি, 1,28,000 না কতজন দেখছি। তো ওই কনটেক্সট উইন্ডোর বাইরে যদি যায় তাহলে কিন্তু আর সে ওর বাইরে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কিন্তু সে তখন আর উত্তর দিতে পারবে না, কেননা সেই নলেজটা তো তার, সেই কনটেক্সটটা তো তার কাছে নাই, সে উত্তর দিবে কিভাবে? তো এটা একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য আমরা কি করতে পারি, স্প্লিটার দিয়ে স্প্লিট করে তারপরে হচ্ছে যে আমরা একটা একটা ডাটাবেজে সেভ করে তারপরে আমরা স্টোর করার পরে আমরা হচ্ছে যে রেলেভেন্ট, যেটা মোস্ট রেলেভেন্ট কোয়েরির সাথে যেটা মোস্ট রেলেভেন্ট যে চাঙ্কগুলো, সেগুলোকে আমরা রিট্রিভ করতে পারি। এটা হচ্ছে যে প্রপার ওয়ে, ডিরেক্টলি আমরা এইভাবে ব্যবহার না করে ডকটা এখানে যে লোড করার পরেই এখানে সাথে সাথে কনটেক্সটের মধ্যে দিয়ে দিলাম আছে। তো প্রপার ওয়ে হলো এইভাবে করা, স্প্লিট করা, লোড করা, স্প্লিট করা, এমবেডিং করা, তারপরে হলো যে ভেক্টর স্টোরেজ সেভ করা, তারপরে সেটাকে ম্যাচ করানো। তো এটা একটা উদাহরণ, এটা করে দেখি। ধরেন এইটুকু কমেন্ট দিয়ে রাখি। আচ্ছা এটাকে অন করে নিই। এই যে আরেকটা এক্সাম্পল, এই এক্সাম্পলে বলা হচ্ছে যে প্রথমে এক্সাম্পল হলো এক্সাম্পল উইথ ডিরেক্টলি ইনভোকিং উইথ example with directly invoking the same with all documents may exceed token limit। হ্যাঁ, এটা টোকেন লিমিট এক্সিড করতে পারে।
এই তো যেটা বলা হচ্ছে যে স্প্লিটার লাগবে, এই স্প্লিটারটা আমরা হচ্ছে যে এটা একটা কম্পোনেন্ট, এটা ইম্পোর্ট করা হচ্ছে ল্যাংসেনের কোর প্যাকেজ, যে টেক্সট স্প্লিটার থেকে, কোর প্যাকেজ থেকে। আমরা এখানে কিছু কনফিগারেশন দিয়েছি, একটা হলো চাঙ্ক সাইজ আর একটা হলো চাঙ্ক ওভারল্যাপ। চাঙ্ক তো বললামই, ধরেন সাব ডকুমেন্ট, আমরা যে পুরো একটা ডকুমেন্ট লোড করলাম, এই ডকুমেন্টটাকে আমরা ছোট ছোট ডকুমেন্টে ভাগ করব, হ্যাঁ, স্প্লিট করব। তো এক একটা চাঙ্কে কতগুলো ক্যারেক্টার থাকতে পারে, এটা কিন্তু ক্যারেক্টার সাইজ। ধরেন এখানে বলে দিলাম 1000। তারপর এখানে চাঙ্ক ওভারল্যাপটা 150। আচ্ছা, চাঙ্ক ওভারল্যাপটা কি? চাঙ্ক ওভারল্যাপটা হচ্ছে, ধরেন আমরা যখন রিট্রিভ করব তখন হচ্ছে যে কি, তখন সে রেলেভেন্ট চাঙ্কগুলোকে রিট্রিভ করবে, তাই না? এখন একটা চাঙ্কের সাথে আরেকটা চাঙ্ক যে কানেক্টেড, সেটা কিভাবে বুঝবো? ঠিক আছে, ধরেন এইটা হচ্ছে যে সেই একটা ডকুমেন্ট, সে এইটুকুন একটা নিয়ে একটা হচ্ছে যে ডকুমেন্ট করছে, এইটুকুন নিয়ে একটা ডকুমেন্ট করছে, হ্যাঁ, কিন্তু দুইটা উদ্ধার হয়েছে, কিন্তু কোনটা আগে পরে সেটা, এটা তো কানেকশন লাগবে, সেই কানেকশনটা হচ্ছে আসলে এটাকে বলা হচ্ছে চাঙ্ক ওভারল্যাপ। চাঙ্ক ওভারল্যাপটা হলো কি, ডুপ্লিকেট ক্যারেক্টার, লাইক ধরেন এখানে 1000 বলা হচ্ছে, মনে করেন এইখান থেকে এটা 1000, হ্যাঁ, 1000, আর হচ্ছে যে এইটুকুন মনে করেন 150, এটা হলো ওভারল্যাপ। এইটা আবার আর পরের চাঙ্কটা তো 1000 হবে, তাই না? ধরেন এখান থেকে আবার শুরু হলো, তার মানে যেটা শেষ হয়েছে 1000, ওইটার শেষ থেকে শেষটুকুন হচ্ছে যে 150টা ক্যারেক্টার হলো যে ওভারল্যাপ, এটা ডুপ্লিকেট। প্লাস হলো পরের যে চাঙ্কটা আছে, সেই পরের চাঙ্কটাও শুরু হবে এই যে এখান থেকে, হ্যাঁ, ওই 1000 যে শুরু হবে সেটা হলো ওই একই, তার মানে এই জিনিসটা কিন্তু দুইটা চাঙ্কের মধ্যে থাকলো। তো এইভাবে সে একটা কানেকশন তৈরি করে। আমি যদি একটু দেখাই তাহলে, এটা কোথায় আছে? আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো বেসিক চাঙ্কিং স্ট্র্যাটেজি, আর অনেকগুলো আছে। ধরেন আমরা যেটা করতেছি সেটা হলো যে বেসিকটা করতেছি, ফিক্স সাইজ চাঙ্কিংটা, হ্যাঁ। ধরেন এই পর্যন্ত হলো 1000, এই পর্যন্ত, আর এইটুকুন মনে করেন ধরেন যে 150টা ক্যারেক্টার, ঠিক আছে? তার মানে যেখান থেকে 1000 শেষ হইলো, একটা মিলে একটা চাঙ্ক হইলো, পরের চাঙ্কটা শুরু হবে পিছন পিছনে আসবে সে, হ্যাঁ, সে এখান থেকে শুরু না করে শুরু করবে হলো 150-এর পিছনে থেকে, সে পরবর্তীতে আসবে। এইভাবে হলো প্রত্যেকটা চাঙ্ক, এটা ধরেন 1000, এটা 1000 সাইজের ক্যারেক্টার, এটা 1000 সাইজের ক্যারেক্টার, এইভাবে ওভারল্যাপগুলো হয়। ওভারল্যাপ মানে ধরেন ডুপ্লিকেট, এই জিনিসটা এখানেও আছে, এখানেও আছে, এই জিনিসটা এখানেও আছে, এখানেও আছে, এইভাবে তো চাঙ্কটা হয় এর থ্রুতে। যেহেতু এটা কেন করা হয়, যেহেতু মডেলগুলো আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে অ্যাবিলিটি আছে ওইটা দিয়েও বুঝতে পারে, ও আচ্ছা এইটার সাথে তাহলে এইটা এইটা হচ্ছে যে সেই একটা সেন্টেন্স। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে কখন আমরা 1000 দিব, কখন 150 দিব, কখন কি করব? তো এরকম আসতে পারে, মানে একটা ভাবনা আসতেই পারে। তো নর্মালি যেটা হচ্ছে এপিকিউ লাইক যে অ্যাপ্লিকেশনগুলো, এলএলএম অ্যাপ্লিকেশন, সেখানে আমরা কি করতে পারি যে 50 থেকে 700-র মধ্যে হচ্ছে যে ইয়ে করতে পারি, 50 থেকে 500 থেকে 700-র মধ্যে আমরা রাখতে পারি চাঙ্ক সাইজ এপিকিউ, মানে ছোট ছোট কোশ্চেনের জন্য। আর চাঙ্ক ওভারল্যাপ দিতে পারি 50 থেকে 100-র মধ্যে, হ্যাঁ। আর যেটা হচ্ছে যে রিসার্চ পেপারস, লিগ্যাল ডকুমেন্টস, যেগুলো বড় বড় ডকুমেন্টস, এগুলো আমরা 1500 থেকে 2000-এর মধ্যে চাঙ্ক সাইজটা রাখতে পারি। আর চাঙ্ক ওভারল্যাপ দিতে পারি 150 থেকে 300-র মধ্যে। এটা এই যে পার্সেন্টেজ আকারে দিতে পারি, মানে যত নিব এখানে, এখানে তার 10 থেকে 20%-এর মধ্যে হবে হলো চাঙ্ক ওভারল্যাপটা। আচ্ছা, ধরেন আমি এখানে 1500 না নিয়ে এখানে 1000 নিচ্ছি, তারপর এটা 150 নিয়েছি, এই আর কি।
তারপরে আরেকটা বিষয় আছে এখানে, আহ, আমাদের যত রিট্রিভ হবে, কি বলে, চাংটা রিট্রিভ হবে, চাং, তত হচ্ছে কিন্তু কস্টটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আমরা ধরেন 5টা চাঙ্ক আমরা এলএলএম কে দিলাম, 5টা চাঙ্কের মধ্যে ধরেন 5,000 ক্যারেক্টার যাবে। হ্যাঁ, 5,000 ক্যারেক্টারের যতগুলো টোকেন হয়, ওই টোকেনের যেহেতু টোকেন বেসড আপনার প্রাইসিংগুলো হয়, তো ওই টোকেনের উপর বেস করে ইয়ে হবে। পাশাপাশি এই যে এই ডুপ্লিকেট তো আজ থাকছেই। So, এই আর কি, এটা হলো স্প্লিটার। আমরা এটা কনফিগ তৈরি করলাম এবং এই কম্পোনেন্টের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি। তো এই স্প্লিটটা এখন আমরা ইউজ করব, স্প্লিটারটা। হ্যাঁ, স্প্লিটার এর যে মেথড আছে স্প্লিট ডকুমেন্টস, এই মেথডের থ্রুতে আমরা হচ্ছে যে স্প্লিট ডক্স, মানে আমরা কিন্তু ধরেন এই যে স্প্লিট ডক্স, এই যে সেম কনসেপ্টটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই যে স্প্লিট ডক্স আমরা কিন্তু এরকম পাইলাম। হ্যাঁ, পুরো একটা ডকুমেন্ট, এই ওয়েবসাইটের যে ডকুমেন্টটাকে ধরেন এখানে তো যদিও অল্প ডাটা আছে, 10, আমরা তো 1,000 ক্যারেক্টার দিয়ে করছি, মনে করেন এখানে অনেক 10,000 ক্যারেক্টারের একটা মানে ওয়েবসাইট, তখন কি সে 10টা চাঙ্ক তৈরি করবে, তাই না? তার মানে 10টা এরকম একটা অ্যারে অফ 10 সাব ডকুমেন্টস তৈরি করলো। সেটাই হলো এই যে এইটা স্প্লিট ডক্স। এটার মাধ্যমে আমরা পাইলাম সেই স্প্লিট ডক্সটা। ধরেন এটা কিন্তু একটা অ্যারে, এটা কিন্তু একটা অ্যারে রিটার্ন করতেছে, জাস্ট লাইক সামথিং লাইক দিস। এটা হচ্ছে ম্যানুয়ালি করা হয়েছে, আর এটা হলো আমরা লজিক্যালি করলাম, এই আর কি, লজিক্যালি ইমপ্লিমেন্ট করলাম ডাইনামিকলি। আচ্ছা, এখন আমরা এইটাকে ওই যে আগের মতো পাঠিয়ে দিলাম। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে যে এমবেডিং মডেল নিলাম। এখানে অনেক এমবেডিং মডেল নিতে পারি। তার মধ্যে আমরা ওপেন এআই টেক্সট এমবেডিং 3 মডেলটা নিলাম, স্মল মডেল। এটা ভেক্টর করার জন্য, যা আমাদের যে সাব ডকুমেন্টসগুলো আছে ওটাকে ভেক্টর করতে হবে। তো ভেক্টর করার জন্য এটা নিলাম, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। তারপরে সেই ইনস্ট্যান্সটা আর সাব ডকুমেন্টসগুলো আমরা ভেক্টর স্টোরে পাঠিয়ে দিলাম সেভ করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু দিয়ে সেভ করবে। আচ্ছা, এখানে কিন্তু এটা ইন মেমোরি একটা ভেক্টর স্টোর, এটা হচ্ছে যা শেখার পারপাসে, এটা কিন্তু প্রোডাকশন ইউজ করা যাবে না। আচ্ছা, ভেক্টর ডাটাবেস অনেক টাইপের আছে, অনেকগুলো আছে, অনেক ওপেন সোর্স ভেক্টর স্টোর আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন ভেক্টর স্টোর লিস্ট, তাহলে দেখেন যে ক্রোমা আছে, পিজি ভেক্টর আছে। হ্যাঁ, মানে পোস্টগ্রেসের মধ্যে আমরা জাস্ট একটা এই এক্সপ্রেশন ব্যবহার করলে সেটা করে আমরা কিন্তু করতে পারি, ভেক্টর স্টোর হিসেবে ইউজ করতে পারি। তারপর কোয়াড্র্যান্ট আছে, পাইনকোন আছে, মিলভাস আছে, ওয়েভিয়েট আছে। হ্যাঁ, তো যে কোনো একটা ব্যবহার করতে পারি প্রোডাকশনের জন্য, মানে রিয়েল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তো এই হচ্ছে আপাতত আমরা এখানে ইন মেমোরি একটা ভেক্টর স্টোর ইউজ করলাম। ধরেন এইটাই সেই ভেক্টর স্টোর, ধরেন এটা পাইনকন। আমরা এখানে সেভ করলাম হলো আমাদের স্প্লিটেড ডক্স। আমরা এটা পাঠিয়ে দিলাম, সে অটোমেটিক্যালি এই এমবেডিং এর থ্রুতে সে এই ডকগুলো কনভার্ট করে সেভ করবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে রিটার্ন করতেছে একটা সেই স্টোরের একটা ইনস্ট্যান্স রিটার্ন করতেছে, যাতে করে আমরা পরবর্তীতে এই ইনস্ট্যান্স ধরে আমরা কোয়েরি করতে পারি। এই যে রিট্রিভার, আমরা ভেক্টর স্টোর অ্যাজ রিট্রিভার, এই অ্যাজ রিট্রিভার থ্রুতে আমরা কিন্তু কোয়েরি করি। হ্যাঁ, ভেক্টর স্টোর অ্যাজ রিট্রিভার যে মেথড আছে। আর কে ইকুয়াল টু 2 মিনস আমরা যাচ্ছি যে অ্যাট মোস্ট দুইটা হচ্ছে যে যাচ্ছি, যে চাঙ্ক যাচ্ছি, আমরা দুইটার বেশি যাচ্ছি না। ঠিক আছে, আমরা জানি যে যত বেশি রিট্রিভ করবো চাঙ্ক, তত আমাদের কস্ট বেড়ে যাবে। তো নর্মালি 3টা 4টা ভালো, 3 4 5টার মধ্যে রাখা ভালো। তো বাই ডিফল্ট 3 থাকে। আচ্ছা আচ্ছা, বাই ডিফল্ট 3 থাকে। হ্যাঁ, তো আমি এখানে 2টা করে রাখছি, যাতে আমার শেখানোর পারপাসে মানে টাকা কম কাটে আর কি। আচ্ছা, এই হচ্ছে রিট্রিভার, আমরা ডাটাবেস থেকে রিট্রিভ করলাম, করব জাস্ট এটা একটা
ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে মানে এই কনফিগারেশন ব্যবহার করে, হ্যাঁ, এটা এখনো ব্যবহার হয়নি, এটাকে ধরেন আমরা ইনভোক করতে হবে। তো এই রিট্রিভারটাকে আমরা এখন ইনভোক করলে যেহেতু এটা কম্পোনেন্ট আমরা এটা ইনভোক করতে পারি। আমরা হচ্ছে এই যে ইউজারের কোয়েরিটা আছে সেটা পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে তো আমরা হলো ডাটাবেস থেকে ওই রিলেটেড এই যে এডিকে হোয়াট ইজ এডিকে, এই এডিকে রিলেটেড এটাকেও সে অটোমেটিক্যালি এমবেডিংয়ে কনভার্ট করবে। এমবেডিং করে তারপর ডাটাবেস থেকে সার্চ করবে, হ্যাঁ, যে এডিকে রিলেটেড কিছু আছে কিনা, তারপরে সে রিট্রিভ করবে। সে যেহেতু রিট্রিভ করবে একাধিক হতে পারে, তার কারণে এর একটা একটা অ্যারে, হ্যাঁ, রিট্রিভ ডক্স। তারপরে আমরা সেই রিট্রিভ ডক্সটাকে আমরা পাঠিয়ে দিতে পারি তারপর ইউজারের কোয়েরি সহ, যেটা নাকি আমরা এখানে করেছি। এই যে ধরেন এই যে এটা যে কনটেক্সটের মধ্যে স্প্লিটেড ডক্স, এই ডক্সগুলো যাচ্ছে আর হলো কোশ্চেনের মধ্যে আমরা কোশ্চেন পাঠিয়ে দিতেছি। তো এইটাই সেটা। আচ্ছা, এখানে যে দুইটা প্লেস হোল্ডার আছে সেই প্লেস হোল্ডারের ভ্যালু দুটো হচ্ছে, একটা হলো কনটেক্সট আর হলো ইনপুট। আমরা কিন্তু সেগুলো হচ্ছে যে পাঠিয়ে দিতেছি এইভাবে। কনটেক্সটের ভ্যালু আছে রিট্রিভ ডক্সটা, এটা একটা অ্যারে অফ ডকুমেন্টস, আর হচ্ছে যে ইনপুটের ভ্যালুটা হচ্ছে যে ইউজারের যে কোয়েরিটা সেটা। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে যদি এটা রান দেই, আচ্ছা দেখেন এটা কিন্তু আমাদের কনটেক্সট প্যাসের জন্য সে বলতেছে অ্যাজ এ ডেভেলপমেন্ট কিট এডিকে ইজ ফ্লেক্সিবল সামথিং লাইক দ্যাট। তো আমরা কিন্তু এই ওয়েতে ধরেন এই যে আমরা এর একটা এক্সাম্পল দেখেছি, এটা একটা এক্সাম্পল, আর আরেকটা এক্সাম্পল দেখেছি এইভাবে। তো এটা হচ্ছে সেই প্রপার ওয়ে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে আমি 1 এবং 2 মার্ক করার কারণ হলো এখানে দেখেন আমরা ইনভোক করতে হয়েছে রিট্রিভারটাকে, হ্যাঁ, এটা চাইলে আমরা একটা রিট্রিভারটাকেও আমরা কনসোল লগ দিয়ে দেখতে পারি রিট্রিভারটাকে, এরপরে এটাকেও কনসোল লগ দিয়ে দেখতে পারি। তারপরে হচ্ছে যে এটা দিতে হয়েছে, কিন্তু আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি এই দুইটা লাইন অটোমেট করার জন্য, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে রিট্রিভাল চেইন। ঠিক আছে, আমরা সেটাকে ব্যবহার করে এই দুইটা মার্জ করতে পারি। তো আপনাদের ইচ্ছা, আপনাদের প্রেফারেন্স, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবেন, এইভাবে করবেন না আরেকভাবে, অন্য কেউ যদি করে সেই জন্য আর কি আমি দেখাচ্ছি। তো ওইটা দেখেন সেম একই, ওই এটা যেহেতু ওইটা কপি করা ওইখান থেকে একই পাবেন, হ্যাঁ, এখান থেকে জাস্ট শেষে গিয়ে চেঞ্জ আপডেট, এই যে এই জায়গাটাতে দেখেন আমরা কি ক্রিয়েট রিট্রিভাল চেইন ব্যবহার করেছি। আমরা জানি যে যদি কোনো ফাংশন ব্যবহার করি বিল্ট ইন, তার মানে হলো যে সেটা নিশ্চয়ই কোনো একটা অটোমেশনের জন্য, অটোমেটিক করার জন্য, তাই না? তো এই যে ক্রিয়েট রিট্রিভাল চেইনটা ব্যবহার করে আমরা সে কি নিচ্ছে যে চেইনটা নিবে, মানে স্টাফ ডকুমেন্ট চেইন, এরপর রিট্রিভারটা নিচ্ছে, হ্যাঁ, রিট্রিভারটা নেওয়ার পরে পাশাপাশি আমি দেখাই এটা পাশাপাশি যদি দেখাই তাহলে কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে যে নিচে হলো চেইনটা, চেইন মিনস এই যে চেইনটা যেটা আমরা ইনভোক করি, এই যে এই চেইনটা, আর একটা নিচে হলো রিট্রিভারটা, এই রিট্রিভারটাকে নিচ্ছে, কই রিট্রিভার, এই রিট্রিভারটাকে নিচ্ছে, হ্যাঁ, নিল। নেওয়ার পরে হচ্ছে যে আমরা এখন রিট্রিভাল চেইন পাইলাম একটা ইনস্ট্যান্স, সেটাকে ইনভোক করব। আমরা আগে এই চেইনটাকে ইনভোক করেছি, এখন আমরা ওইটা যেহেতু আরেকটা চেইনের মধ্যে পাঠিয়ে চেইন মেথডে পাঠিয়ে দিছি, এখন আমরা সেই চেইনটাকে ইনভোক করতেছি। এখানে কিন্তু আমাদের কোনো কনটেক্সট পাঠানো লাগতেছে না, এখানে কিন্তু ম্যানুয়ালি কনটেক্সট প্রপার্টি পাঠিয়েছি, এখন আর আমাদের এখানে পাঠানো লাগতেছে না। এই কনটেক্সটটা এখানে অটোমেটিক, হ্যাঁ, আমরা জাস্ট ইনপুটটা পাঠিয়ে দেব, সে কি করবে অটোমেটিক্যালি সে রিট্রিভ করে, যেহেতু সে রিট্রিভার নিছে, তারপরে চেইন মেথড নিছে, সেই রিট্রিভারকে রিট্রিভ করে তার এই কোশ্চেনের উপর বেস করে সে রিট্রিভ করে তারপরে সেই ডাটাটাকে সেই এই
ক্রিয়েট স্টাফ ডকুমেন্টস এনে পাঠাবে, তারপরে হচ্ছে যে প্রম্পটটা রিফরম্যাট করবে, তারপরে হলো যে এলএলএম কে কল করবে। তো এইটা হচ্ছে যে আরেকটু মানে অটোমেশন করার জন্য, অটোমেটিক করার জন্য। তো দেখি এইটাকে রান দিয়ে একই রেজাল্ট দেওয়ার কথা। এটা হচ্ছে রিট্রিভাল চেইন। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হলো এই যে অ্যান্সার কিন্তু ঠিকই পাচ্ছি আমরা এখানে, সেটা হলো আমাদের দেওয়া লাগতে হলো অ্যান্সার, অ্যান্সার প্রপার্টি। আচ্ছা, হোয়াটএভার, আচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, আমি দিয়ে রাখলাম। তো এই আর কি, এইভাবে দেখেন আমরা কিন্তু ডাইনামিকলি একটা কোনো একটা ওয়েবসাইটের ডাটা ফিড করাতে পারি। এখন ধরেন আমি দিলাম হলো w3 পাবলিক, হ্যাঁ, এখানে এই যে অ্যাবাউট লিঙ্কটা আছে, আমি এটা দিলাম, দিয়ে আচ্ছা ধরেন এখানে হতে পারে হু ইজ বাবলু, আমি যদি দেই কি আসবে, সে একটা কিন্তু র্যান্ডম অ্যান্সার দিবে। হ্যাঁ, সে বলতেছে কি যে দ্য প্রোভাইড কন্টেন্ট ডাজ নট কন্টেন এনি ইনফরমেশন অ্যাবাউট বাবলু, therefore I cannot answer your question based on the given details. আচ্ছা, এখন যদি আমি এটাকে ফিট করি, সি সে অ্যান্সার জেনারেট করতে পারে কিনা দেখেন। বাবলু আহমেদ ইজ এ কম্পিউটার প্রোগ্রামার অ্যান্ড ব্লগার ফ্রম ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, এই তো। তো এটা এইভাবে কাজ করে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হলো তো রিট্রিভাল গেল। আচ্ছা, আমি যদি আপনাদের দেখাই এটার ওই একই মেথড, সেটা হলো আমরা ব্যবহার করলাম একটু আগে ক্রিয়েট রিট্রিভাল চেইন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে ডক কি করছি, সে ডকটা লোড করছি, ডকুমেন্ট, একটা ডকুমেন্ট, সেটাকে স্প্লিট করছি স্প্লিটারের মাধ্যমে, তারপরে আমরা এমবেডিংস করছি সেই স্প্লিটেড ডক্সগুলোকে, সাব ডকুমেন্টগুলোকে মানে ভেক্টরে কনভার্ট করছি, এরপরে ভেক্টর স্টোরে সেভ করছি। সেভ করার পরে সে আমাদেরকে একটা ভেক্টর স্টোর ইনস্ট্যান্স আমরা নিছি, রিটার্ন করছে, আমরা সেটাকে একটা ভেরিয়েবলে রাখছি। এরপরে আমরা সেখান থেকে রিট্রিভার পাইছি। হ্যাঁ, সেইখানে রিট্রিভার মেথড আছে, সেটা রিট্রিভারের মধ্যে রিট্রিভার মেথড পাইছি। সেই রিট্রিভার মাধ্যমে আমরা কি করছি যে সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে দুইটা জিনিস করা হয়েছে। প্রথমে তো যে এটা ক্রিয়েট স্টাফ ডকুমেন্টস, তারপরে এটা। আচ্ছা, আমরা সেই এটা কিন্তু এখানে না, ধরেন এটা কিন্তু এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে যে সেই ডকুমেন্টসগুলো, রিট্রিভ ডকুমেন্টসগুলো হচ্ছে পাঠিয়ে দিলাম হলো ক্রিয়েট স্টাফ ডকুমেন্টস, যেহেতু সে এই মেথডটা স্পেশালি ফর ওয়ার্কিং উইথ আপনার ডকুমেন্টস। সো সেটা নিল, নিয়ে হচ্ছে যে সে স্ট্রিংয়ে কনভার্ট করলো, তারপরে এই ফর্মগুলো হচ্ছে রিফরম্যাট করে টরে সে এগুলো নিল, সে ফর্ম রিফরম্যাট করে তারপরে সে রেজাল্ট দিচ্ছে। এটা একটা দেখেছি। পরবর্তীতে আমরা কি করছি, এটাকে অটোমেট করার জন্য আমরা ক্রিয়েট রিট্রিভাল চেইন ব্যবহার করেছি। হ্যাঁ, ক্রিয়েট রিট্রিভাল চেইন ব্যবহার করে আমরা জাস্ট একটু অটোমেট করেছি, যে সে ইনপুট হিসেবে এটাকে নিচ্ছে, তারপরে হলো যে আরেকটা জিনিস নিচ্ছে, সেটা হলো রিট্রিভার। আচ্ছা, রিট্রিভারটাও দরকার আছে এখানে। আচ্ছা, তাহলে আচ্ছা,
তারপরে সে উম, সে হচ্ছে এটা নিল, নিয়ে হলো এই দুইটা ইনপুট হিসেবে নিল, নেওয়ার পরে সে অটোমেটিক এই কাজটা করলো, যেটা একটু আমাদের রিট্রিভার কল করা লাগতো, সেটা করে তারপরে হচ্ছে যে আমরা ফাইনাল রেজাল্ট পাইলাম। তো এই হচ্ছে ক্রিয়েট রিট্রিভাল চেন। এটা হলো রিট্রিভার ডিবি থেকে সবচেয়ে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো বের করে রিট্রিভ করে এবং তারপর সেই ডগসগুলোকে ক্রিয়েট স্টাফ চেইনে পাঠায়, সেখানে সেগুলোকে স্ট্রিং কনভার্ট করে প্রমে পাঠানো হয়। আচ্ছা, মানে ওভারঅল এইভাবে যেটা একটু আগে বললাম সেটাই এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হলো হিস্ট্রি আবার রিট্রিভাল। আচ্ছা, এটা আছে, একটা আছে রিট্রিভাল। আচ্ছা, এতক্ষণ থেকে আমরা জাস্ট রিট্রিভাল কনটেক্সট নিয়ে কাজ করলাম। এখন আমরা চাচ্ছি যে হিস্ট্রি নিয়ে, এই হিস্ট্রিটাও কনটেক্সট আকারে আমরা ফিট করাবো এলএলএম কে। হ্যাঁ, তাহলে আমরা সেটা কি করতে পারি? তাহলে ধরেন ইউজার এমন কিছু জিজ্ঞাসা করলো যে, হতে পারে যে আমি তোমাকে 1 মাস আগে আম, আমি তোমাকে 1 মাস আগে এই পেমেন্ট সম্পর্কে কি বলেছিলাম। তো এই ধরনের কোশ্চিন 1 মাস আগে, 2 মাস আগে বা চ্যাট রিলেটেড কোশ্চিন যদি আবার চলে আসে, তাহলে তো সেটা ডাটাবেজে পাবে না, সেটা আমরা কি এই হিস্ট্রি থেকে নিয়ে দিতে পারি। হ্যাঁ, ধরেন এই যে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটা কিন্তু রিয়েল ডাটাবেস থেকে আসবে। হতে পারে আপনার মঙ্গোডিবি অথবা পোস্টগ্রে এসকিউএল বা যে কোনো নো এসকিউএল হতে পারে, এসকিউএল ডাটাবেস থেকে আসতে পারে। তো এখানে ধরেন রোল হলো ইউজার, মানে নর্মাল যে কোয়েরি করবে তার রোল দেওয়া হয় ইউজার, সেটা আগে বলেছি। দেন কন্টেন্টটা হলো হাই। এখন এলএলএম একটা রেসপন্স দিল, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। হ্যাঁ, ধরেন এই টাইপের একটা অ্যান্সার সে দিল। তার রোল, যখন এলএলএম এর কোনো অ্যান্সার দেয়, সেইটাকে যদি আমরা সেভ করি কোথাও, সেটার রোল হয় কিন্তু অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তো এলএলএম এর অ্যান্সার যেটা, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট অ্যান্সার। তো এই হচ্ছে অ্যাসিস্ট্যান্টের অ্যান্সার। এরপরে আবার ইউজার জিজ্ঞেস করতে পারে, মাই নেম ইজ বাবলু, আই লাভ প্রোগ্রামিং। হ্যাঁ, হতে পারে। এখন অ্যাসিস্ট্যান্ট বলতে পারে, হে বাবলু, গেট টু হেয়ার দ্যাট ইউ লাভ প্রোগ্রামিং। আরও হতে পারে কনভারসেশন, যে হোয়াট ডাজ টিএস স্ট্যান্ড ফর, ইউজার জিজ্ঞেস করতে পারে। এখন অ্যাসিস্ট্যান্ট অনেক কিছু টিএস বলতে পারে টাইপ স্ক্রিপ্ট অথবা টপ সিক্রেট, যে কিছু বলতে পারে। ধরে নিলাম যে অ্যাসিস্ট্যান্ট বলছে টপ সিক্রেট। এখন আমরা এটার উপর বেস করে কিছু কোশ্চেন করব। ওকে, ঠিক আছে। যদিও এর আগে আমরা হচ্ছে যে এই যে এখানে এদিকের ওই সেম জিনিসটাই আছে, আপনি এখান থেকে জাস্ট কোশ্চেনটা দিতে পারেন, হোয়াট ইজ এডিকে, হোয়াট ইজ মাই নেম। হ্যাঁ, কিন্তু যখন আপনি এটা দিবেন না, তখন কিন্তু মাই নেম পাবে না। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ মাই নেম। হ্যাঁ, সে কিন্তু অটোমেটিক্যালি, যেহেতু তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর অ্যাবিলিটি আছে, সে মাই নেমের জায়গায় সে বলবে যে ইওর নেম ইজ বাবলু। আচ্ছা, দেখি তো, আমরা কিন্তু এই হিস্ট্রিটাকে এখানে ফিট করিয়েছি, ঠিক আছে, চ্যাট হিস্ট্রি নামে। আর এখানে যে চ্যাট হিস্ট্রি প্লেস হোল্ডার দেওয়া আছে ইনপুট। আচ্ছা, এখন রান দেই। এটা কি ফাইল? রিট্রিভাল। বাবলু দেওয়া উচিত, এই যে ইওর নেম ইজ বাবলু। হ্যাঁ, এনে যে অ্যান্সার দিলে আরো সুন্দর দেখা যেত। আচ্ছা, এই তো আশা করি বুঝছেন। আচ্ছা, আমি এইভাবে রাখতে পছন্দ করি, যাতে এটা হচ্ছে যে আপনার, আমরা দুইটা কনটেক্সট এলএলএম কে ফিট করালাম আমাদের প্রম্পটে। এখানে দেখেন যে আমরা প্রম্পট যেটা তৈরি করেছি সেখানে কিন্তু, আচ্ছা, এইভাবে ফ্রম মেসেজের থ্রুতে দিলে এটা কিন্তু প্লেস হোল্ডারে আসবে। হ্যাঁ, প্লেস হোল্ডার, তারপরে হলো প্লেস হোল্ডার, এইভাবে দিবেন।
আর এটা তো ইউজারের রোল, যার কারণে ইউজার ইনপুট। আর সিস্টেমের রোলের যেটা সেটা সিস্টেম, তারপরে কনটেক্সট, এখানে কনটেক্সটে যাবে। আচ্ছা, এখানে আমরা কিন্তু কনটেক্সট এবং চ্যাট হিস্ট্রি, আগে ছিল কনটেক্সট মিনস হলো যে আমরা রিটিভ ডাটাটা কনটেক্সট হিসেবে আমরা ফিড করিয়েছিলাম। নাও আমরা হচ্ছে চ্যাট হিস্ট্রিটাকেও আমরা কনটেক্সট আকারে ফিড করালাম, মানে ডাটা ফিড করালাম, হ্যাঁ, নলেজ বেস করলাম। তো এই তো আমাদের দুইটা নলেজ এখন ওদেরকে দেওয়া হলো। তো এখন আমরা চাচ্ছি যে ওই যে আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটা হচ্ছে যে এই যে এর মধ্যেই করেছি, হ্যাঁ, এইটার মধ্যেই করেছি। এখন আমরা চাচ্ছি যে হিস্ট্রি অ্যাওয়ার অ্যাপ্লিকেশনটা তৈরি করব। হিস্ট্রি অ্যাওয়ার করার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে হিস্ট্রি অর রিটেবল নামে একটা ইয়ে আছে, ফাইল আছে, এখানে আসতে পারেন। এখানে জাস্ট ফাংশন করে করে করা আছে সুবিধার্থে। দেখেন সব কিছু কিন্তু সেম, জাস্ট এখানে কি করা হচ্ছে যে এই যে ক্রিয়েট মানে স্টোর রিলেটেড যে কোডগুলো সেগুলো হচ্ছে যে এই ফাংশনে রাখা আছে, হ্যাঁ, ক্রিয়েট ভেক্টর স্টোর। এখানে কি করা হচ্ছে, আমরা চাইলে কিন্তু এটা ইউআরএলটাকে ডাইনামিক করতে পারি, তাই না? এখানে ইউআরএল প্যারামিটার দিয়ে এটাকে বসিয়ে দিতে পারি। তো জাস্ট সেখানের পারপাসে এটা করা। যখন প্রোডাকশনে করব তখন অবশ্যই এটা কিন্তু স্ট্যাটিক থাকবে না, এটা ডাইনামিকলি আসবে। কেননা একটা ওয়েবসাইটে অনেকগুলো হচ্ছে যে ওয়েব পেজ থাকে, হ্যাঁ, আমরা যদি এই ওয়েব পেজ দিয়ে ডাটা ফিট করতে চাই তাহলে তো অবশ্যই এটাকে ডাইনামিক করতে হবে। আচ্ছা, এরপরে হলো চাঙ্ক সাইজ, এখানে 512 দেওয়া আছে। তারপরে একটা চাঙ্ক ওভারল্যাপ 100 দেওয়া আছে, এটা 1000 করবেন, 50 করলাম। যেহেতু আমরা জানি না কত ইয়া হতে পারে একটা ওয়েবসাইটে কত হলো, সেজন্য এটা বেস্ট। আচ্ছা, স্প্লিট ডক্স অ্যাজ ইউজুয়াল, আমরা স্প্লিট করলাম, তারপরে এমবেডিং করলাম, ভেক্টর করলাম, তারপরে স্টোর করলাম। তারপরে হলো এসে এই এটাকে কল করলে সে সেভ করে তারপরে হলো সে রিটার্ন করবে হলো কি বলে স্টোরের ইনস্ট্যান্সটা, তাই না? সেটা রিটার্ন করে দিলাম। আচ্ছা, এখন এইখানে কি এইটা হলো জাস্ট রিট্রিভাল রিলেটেড যে এইগুলো, চাইলে আমরা এটাকে বাইরে রাখতে পারি। আচ্ছা, আমি এটা এখানে রাখছি, আরেকটা জায়গায় দেখবেন যে আমি বাইরে রাখছি। আচ্ছা, সমস্যা নেই। ধরেন এটা ক্রিয়েট সেন নামে করলাম, এখন সেন রিলেটেড কোডগুলো এখানে, ঠিক আছে? এখানে প্রম্পটটা আছে, তারপরে হলো সেন রিলেটেড। সেন তৈরি করতে গেলে কি প্রম্পট লাগে, এলএলএম লাগে, তাই না? সেন রিলেটেড ক্রিয়েট স্টপ ডকুমেন্ট সেন, তারপরে হলো এখানে একটা তারপরে ক্রিয়েট রিট্রিভাল সেন। এখানে যে জিনিসটা সেটা হলো এই যে নতুন করে আরেকটা মেথড, সেটা হলো ক্রিয়েট হিস্ট্রি অ্যাওয়ার রিট্রিভার, হ্যাঁ, এটা হলো সেই মেথড। আচ্ছা, ফাইনালি আমরা ওই যে চেইনটা রিটার্ন করলাম। দেখেন এটা প্রথম দিয়ে আমরা ভেক্টর ক্রিয়েট করছি, ভেক্টর স্টোর পাইলাম, এটাকে ভেক্টর স্টোরটা এখানে ইনস্ট্যান্সটা এখানে পাঠাইলাম এই ফাংশনে পাঠিয়েছি। তারপরে হচ্ছে যে আমাদের কিন্তু এটা ভিতরে দরকার হচ্ছে ভেক্টর স্টোরটা রিট্রিভ করার জন্য। তো আমরা এই রিট্রিভ করলাম ধরেন দুইটা ডক্স, সাব ডক্স। এখানে যেটা বলছিলাম যে রিফ্রেশ বা রিফর্মুলেটেড যে প্রম্পট তৈরি করতে হবে, এটা কিন্তু হলো ল্যাংসেনের ডকুমেন্টেশন থেকে নেওয়া, ঠিক আছে? গিভেন দ্য কনভারসেশন বিলো অথবা অ্যাবাব, উপরে দিলে অ্যাবাব, হ্যাঁ, জেনারেট এ সার্চ কোয়েরি টু লুক আপ ইন অর্ডার টু গেট ইনফরমেশন রেলেভেন্ট টু দ্য কনভারসেশন। আচ্ছা, আমরা কনভারসেশনের উপর বেস করে একটা কোয়েরি, রিফর্মুলেটেড কোয়েরি চাচ্ছি, সে করে দেবে এটা। তো সেই হচ্ছে এই যে প্রম্পটটা যেটা আমি এখানে বলেছি যে আমরা এই যে রিফর্মুলেটেড প্রম্পট করব। এখানে আমি যদি আরেকটু এখানে ডেসক্রাইব করি, এই হচ্ছে সেই ক্রিয়েট হিস্ট্রি অর রিট্রিভার, সে নেয় হলো এলএলএম, ইউজার কোয়েরি, চ্যাট হিস্ট্রি, তারপর রিফর্মুলেটেড প্রম্পট, হ্যাঁ।
নিয়ে হচ্ছে ফাইনালি হচ্ছে ক্রিয়েট রিট্রিভাল চেইনে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা যেহেতু ডিবি রিট্রিভার সরাসরি চ্যাট হিস্ট্রি ইনজেক্ট করতে পারে না, যে আমরা যে রিট্রিভারটা ব্যবহার করি, যেমন দুইটা ওখানে ইয়ে করলাম, ওটাতে যেহেতু আমরা চ্যাট হিস্ট্রি ইনজেক্ট করতে পারতেছি না, যার কারণে এটা আলাদা একটা ফাংশন। হ্যাঁ, এই ফাংশন কি এগুলো নেয়, যে রিফর্মুলেটেড প্রম্পট নেয়, যাতে প্রম্পটটা দিয়ে দিয়ে আমাকে বলে দিতে হবে যে আমি ইউজার যে যে ইনপুটটা দিছে সেটাকে আমি রিফর্মুলেট মানে আপডেট করতে চাচ্ছি, বা ইউজার ফ্রেন্ডলি, আরও মোর ইউজার ফ্রেন্ডলি করতে চাচ্ছি, যাতে করে আমি ডাটাবেস থেকে খুব সহজে ডাটাটা রিট্রিভ করতে পারি। সেটার একটা প্রম্পট, এটা রিফর্মুলেটেড প্রম্পট। ঠিক আছে, এটার যে রিফর্মুলেটেড প্রম্পট বা রিফ্রেশ প্রম্পট। এরপরে হলো রিট্রিভারটা আমরা এখানে দিলাম। ঠিক আছে, আর পরে আপনাকে একটা মডেল দিলাম, যেটা নাকি যে একটু এখানে বললাম, বলে দিছি। দেওয়ার পরে আমরা যেটা কি পাইলাম, ওই যে সেই ইউজারের কোয়েরিটা রিফর্মুলেট করবে, করে হচ্ছে যে আমরা হচ্ছে যে ওই রিফর্মুলেটেড ইনপুটটা বা ইউজার কোয়েরিটা এখন সব জায়গায় ব্যবহার করতে পারবো, তাই না? এখন হচ্ছে যে সেটা করলো, করার পরে সেইটা আবার এই যে রিট্রিভাল চেইন নিল, রিট্রিভার, তার মানে এটা একটা কাইন্ড অফ রিট্রিভার। হ্যাঁ, এটা হলো এই যে রিট্রিভারটা আছে, এই রিট্রিভারটাকে আপডেট করলো এটা। হ্যাঁ, তো তার মানে এই রিট্রিভারের মধ্যে আমার কি আছে, ইউজারের ইনপুট আছে, সেই ইনপুটের মাধ্যমে আমি এই যে দুইটা চাচ্ছি যে তুমি এই রিলেটেড যদি তোমার ডাটাবেসে থাকে তুমি দাও। তার মানে এটা একটা রিট্রিভার। হ্যাঁ, সেই কিন্তু দেখেন রিট্রিভাল চেইনের মধ্যে আগেরটাতে আমরা দেখেছি ডিরেক্টলি সে রিট্রিভার নিছে, এখন হলো এই হিস্ট্রিভার রিট্রিভারটা নিতেছে। ঠিক আছে, এই ফাংশনটা নিতেছে ইনপুট হিসেবে। তো যাই হোক, তারপরে চেইনটা নিতেছে আপনার ক্রিয়েট স্টাফ ডকুমেন্টস চেইন, যে নাকি হচ্ছে যে ডকুমেন্টসগুলোকে ইয়ে করে, প্রসেস করে। তো ফাইনালি হচ্ছে যে আমরা রিট্রিভাল চেইনটা রিটার্ন করলাম। তো এই যে চেইন, তারপর আমরা ইনভোক করতেছি যে ইউজারের যে ইনপুটটা, এটাকে যদি কোনোভাবে আপডেট করা দরকার হয়, তো যেহেতু আমরা হিস্ট্রি আবার ব্যবহার করতেছি, হিস্ট্রি যদি থাকে, তো হিস্ট্রি থেকে নিয়ে সে এটাকে রিফর্মুলেট করবে। ঠিক আছে, আরও সহজে ডাটা রিট্রিভ করার জন্য। তো এইভাবে এটা হচ্ছে যে কাজ করে হিস্ট্রি আওয়ার রিট্রিভালটা, রান দিয়ে দেখতে পারেন। আর এই জিনিসটা আমি এখানে দিয়ে রেখেছি, এটা পাবেন হলো ল্যাংসেনের ভিতরে, ল্যাংসেন, তারপরে হলো চ্যাট, তারপরে এই যে রিট্রিভাল নামে একটা ডিরেক্টরি আছে, এর মধ্যে আছে এখানে কপি ইমেজ অ্যাড্রেস, এত দেখতে পারেন, এই যে র্যাগ হিস্ট্রি আর র্যাগ, তারপরে হলো কোন ফাংশন কি কাজ করে, কোথেকে কোথায় যাইতেছে। হ্যাঁ, এটা হলো ল্যাংসেনের র্যাগ ওভারফ্লো, ল্যাংসেন কোন কোন মেথডগুলো ব্যবহার করছে। বা এখানে আপনি চাইলে যে এটা নাও রাখতে পারেন, কোনোটা বাদ দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওখানে তো আমি অনেকগুলো অল্টারনেটিভ দেখিয়েছি, এই আর কি মূলত হলো আমরা করেছি যে এটা। ঠিক আছে, সো দ্যাটস অল। নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা একটা চেষ্টা করব চ্যাটবট তৈরি করার, একটা রিয়েল অ্যাপ্লিকেশন তৈরি করার, ইউজিং রিয়েল ভেক্টর ডাটাবেস, সব কিছু রিয়েল। বাই, আসসালামু আলাইকুম।